ভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মন্ত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি কুণাল ঘোষ আপনাদের স্বাগত জানাচ্ছি। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরে এসে একটি সভা করেছেন। অমিত শাহ যা বলেছেন তা দিশাহীন, ভিত্তিহীন, কুৎসামূলক, দায়িত্ব এড়ানো, নিজেদের কেলেঙ্কারি চাপা দেওয়ার অপচেষ্টা এবং বাংলার স্বার্থ বিরোধী। অমিত শাহ যা বলে গিয়েছেন তার কোনো সারবত্তা নেই। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, এই মুহূর্তেও যদি রাজ্যে নির্বাচন হয়, আজই যদি ভোট হয়, তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে, ইফ নট মোর। বিজেপি বলে কিছু নেই, তাদের সংগঠন নেই, কর্মী নেই, সমর্থক নেই, মানুষ বিরূপ। যেটুকু আছে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। তৃণমূল কংগ্রেসকে লড়তে হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। বিজেপি নেই, বিজেপির লেঠেল বাহিনী শুধু মাঠে আছে। বাংলায় অমিত শাহর দল নেই, অমিত শাহের বাহিনী আছে। অমিত শাহজির দল নেই, ময়দানে নেই, মানুষের মনে নেই, মানুষের হৃদয়ে নেই, ভোটে নেই। অমিত শাহের এজেন্সিগুলো আছে। লড়াইটা তৃণমূল ভার্সেস সিবিআই, তৃণমূল ভার্সেস ইডি, তৃণমূল ভার্সেস এনআইএ, তৃণমূল ভার্সেস বিজেপি অ্যান্ড এজেন্সি কনস্পিরেসি। তৃণমূল 30 থেকে 35টি আসন পেতে চলেছে, সেটা আমরা 36-37-এ এগিয়ে নিয়ে যেতে চাই। অমিত শাহ সেটা বুঝতে পারছেন, তাই মিথ্যাচার করেছেন। আমরা খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে দিই। এই যে অমিত শাহের উচিত প্রথমেই এনআইএ এবং বিজেপি, এই যে ষড়যন্ত্রটা হয়ে আছে, বিজেপি দিল্লি থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে লোকাল বিজেপি যে নাম দেবে তাদের অ্যারেস্ট করা হোক। এটাই তো অমিত শাহ করছেন। এই যে ষড়যন্ত্র, এর পেছনে নেপথ্য নায়ক হচ্ছেন অমিত শাহজি। দিল্লি থেকে এনআইএ কে পাঠানো হয়েছে, সিবিআই কে, ইডি কে, শুধুমাত্র তৃণমূলের নেতা কর্মী, বুথ সভাপতি, সংগঠন, ওরা এমন একটা ম্যাচ খেলতে চান রেফারিকে ম্যানেজ করে। ওরা ভাবছেন শুধু আমাদের প্লেয়ারদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেবেন, ওনারা একা একা খেলবেন। ওসব হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এবং বিজেপির যে চক্রান্ত ফাঁস করে দিয়েছেন, অবিলম্বে এনআইএ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে। এনআইএ কর্তার বাড়িতে রাতের বেলা বিজেপি নেতা গিয়ে লিস্ট দিয়ে আসছে, সাদা প্যাকেট নিয়ে ঢুকছে, খালি হাতে বেরোচ্ছে। ফলে আগে অমিত শাহকে কৈফিয়ত দিতে হবে যে এনআইএ এর অফিসার, সুপার, তার বাড়িতে বিজেপির নেতারা গেছে কেন, কি ব্যবস্থা, কি তদন্ত হয়েছে। সিবিআই, ইডি, এনআইএ কে মরিয়া হয়ে ভোটের আগে বিজেপির ক্যাডার হিসেবে কাজ করানো হচ্ছে। তৃণমূলকে বিজেপির বিরুদ্ধে লড়তে হচ্ছে না, বিজেপি নেই, কিন্তু তৃণমূলকে লড়ার জন্য সিবিআই, ইডি, এনআইএ এবং অন্যান্য সেন্ট্রাল এজেন্সিকে নামিয়েছে বিজেপি। লড়াইটা সেখানে, এবং বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে জিততে চলেছে। আমাদের কাছে সর্বশেষ খবর, এই ধনরাম সিং এসপি, যিনি বিজেপি নেতাদের বাড়িতে ডেকে বৈঠক করার পর
তিনি তৃণমূলের কর্মীদের উপর যে নোটিশ ইত্যাদি যাচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে, হয়রান করা হচ্ছে, তাকে এখনো দিল্লিতে তিনি রয়েছেন। এখানে অন্য অফিসারকে পাঠানো হয়েছে, কিন্তু এসব লোক দেখানো জিনিস আমরা চাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে বাংলায় যদি বিজেপির অভিযোগ মেনে, শুধু অভিযোগ, প্রমাণ নেই, ডিজি থেকে শুরু করে আধিকারিকদের বদলি করে ইলেকশন কমিশন, তাহলে আমরা প্রমাণ দেওয়ার পরেও কেন এনআইএ কর্তাদের বা এজেন্সির, অন্য এজেন্সির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন তাদের বদলি করা হচ্ছে না। অমিত শাহ তিনি পুতুল নাচানোর খেলা খেলছেন। পুতুল নাচানো বোঝেন? সুতো দিয়ে পুতুল নাচানো। এজেন্সিগুলোকে ওনারা ব্যবহার করছেন, এনার এজেন্সিগুলোকে। মানুষকে উন্নয়ন নিয়ে মিথ্যা কথা বলছেন, টাকা দেন না বাংলার, সিবিআই, ইডি, এনআইএ কে লেলিয়ে দেন, এবং পেছনে বসে অমিত শাহ জানেন যে বাংলায় তাদের দল সংগঠন নেই, গোষ্ঠীবাজিতে দীর্ণ, তাই পুতুল নাচে সুতো দিয়ে খেলানোর মতো এজেন্সিকে খেলাচ্ছেন। আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনারা এজেন্সিকে দিয়ে খেলাচ্ছেন। আমাদের সঙ্গে মানুষ আছে 30 থেকে 35। অমিত শাহজি, আব কি বার 200 পার 2021-এ বলেছিলেন। মানুষের সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দিন, আপনার হিসাব মেলেনি, আপনার হিসেব মেলেনি বিধানসভায়। কেন মেলেনি? কৈফিয়ত দিতে হবে তো মানুষকে। আব কি বার 200 পার, বিজেপি আ রা হ্যায়। তৃণমূল তো বিজেপিকে হারিয়ে দিয়েছিল, প্রথমে 77, আজকে খুঁজলে 60টা বেরোবে কিনা সন্দেহ। তাহলে মুখে 200 পার বলেও কেন তার অর্ধেকও হলো না, কেন তার থেকে অনেক কম? তো অমিত শাহের এই যে মুখে বলছেন 30টা পাবো, তাহলে ধরে নিন 5-6টার বেশি দেখতে পাচ্ছে না, সেই জন্য 30 বলছে। অমিত শাহ জানেন এ রাজ্যে বিজেপির কিছু হবে না, তাদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানসিকভাবে দুর্বল, হতাশ। ওই রুটিন মাফিক ভোকাল টনিক দিতে ওই 30-30-এর গল্প বলছে। যে লোকটা 200 বললে মেলাতে পারে না, তো সে 30 বললে মেলাতে পারবে না, তো স্বাভাবিক ব্যাপার। এবং আমি যেটা বললাম যে এনআইএ, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা রাজ্যপালকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল মিট করেছিলেন, ইসিকে গোটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালকেও জানিয়েছেন। রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যা বলছে সেটা টেক আপ করবেন। আমরা অপেক্ষা করছি রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে তার কি কথা হলো বা তিনি কি চিঠি দিলেন, সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি কমিউনিকেট করবেন। আমরা এটা অপেক্ষা করছি। এবং অমিত শাহজি যে দিশাহীন ভাষণ দিয়ে গেছেন, বাংলার পক্ষে, বাংলার স্বার্থের বিরোধী যে ভাষণ দিয়ে গেছেন, বলেছেন সুকান্ত মজুমদারের জায়গায় দাঁড়িয়ে গিয়ে অমিত শাহ বলেছেন বেলুরঘাট, বেলুরঘাটে এসেছেন। অমিত শাহজি বলেছেন বেলুরঘাটে এসেছেন, বেলুরঘাট। আমার মনে হচ্ছে উনি একটু গুলিয়ে ফেলেছেন। উনি বেলুর মঠের পাশে যে ঘাটটা আছে সেই ঘাটের সঙ্গে বেলুরঘাট গুলিয়ে ফেলেছেন। বাংলা চেনেন না, জায়গা জানেন না, নাম বোঝেন না, বলছেন বাংলার হয়ে কথা বলতে এসেছি। বেলুরঘাট, বেলুর মঠের পাশে নৌকোর ঘাটটাকে ভেবেছে বেলুরঘাট। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অমিত শাহ যা যা বলেছেন তার তীব্র বিরোধিতা করেছি। উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ভাষণ, দিশাহীন ভাষণ, কেন্দ্রের বঞ্চনার কোনো সুরাহা নেই। বাংলার মানুষকে কেন টাকা দেওয়া হয়নি তার সুরাহা নেই, আবাস মনরেগার টাকার সুরাহা নেই, বাংলার অধিকারের সুরাহা নেই,
বাংলার দাবির সুরাহা নেই, শুধুমাত্র বিজেপির সস্তা রাজনীতি আর সিএ নিয়ে মানুষকে ভুল বোঝানো, সেগুলি অমিত শাহ করে গেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, তারপর আপনাদের যা প্রশ্ন থাকবে আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আমার সতীর্থ, আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ আপনাদের কাছে বলেছেন, বেলুর ঘাটের কথা বলেছেন। এটা তো আশ্চর্যের কিছু নয় আসলে। এর আগে সুকান্ত মজুমদারকে কি যেন একটা বলেছিলেন, সুকান্ত মমুজদার নাকি একটা বলেছিলেন, মজুদ্দার বলেননি যে এই যথেষ্ট। সুতরাং এতে বাংলা আশ্চর্য হচ্ছে না, কারণ বাংলাটা তো ওরা চেনেন না। সুতরাং বাংলাও জানে যে ওরা কোথা থেকে আসছেন আর কি বলছেন। 30 আর 35, একবার এসেছিলেন 35টা চেয়েছিলেন, এখন নেবে এসেছে 30-এ। আসলে যে কথা কুণাল ঘোষ বললেন যে 5-6টা পাবেন কিনা তার ঠিক নেই, 30-এর স্বপ্ন, 35 থেকে এমনি নেবে এসেছেন। উনি এসছেন, ওনার আগে বেশ কয়েকবার মাননীয় প্রধানমন্ত্রী এলেন, সাত সকালে উঠে 17টি সভা করার মধ্যে বেশ কয়েকটি করে ফেলেছেন, অর্থাৎ 7-17-র গল্প। আমরা প্রশ্ন করতে চাই যে আজও কেন আমাদের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই চ্যালেঞ্জের উত্তরটা কেন দিচ্ছেন না? কেন একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না? এই যে বারবার বলছেন অমুক করেছি তমুক করেছি, ভোট চাইতে আসছেন, মা বোনেদের কাছে পৌঁছে যাচ্ছেন, তো বলতে হবে তো যে কি কি করেছেন, মা বোনেদের প্রাপ্য টাকাগুলো দিয়েছেন কিনা, তাদের ছাদের টাকা এসেছে, তাদের 100 দিনের কাজ করিয়ে নেওয়ার টাকা এসেছে, শ্বেতপত্র চাওয়া হয়েছে, দেওয়া হয়নি, 600 ঘন্টার বেশি পেরিয়ে গেছে, 27 দিনের বেশি পেরিয়ে গেছে, সেসব হয়নি। কি চাওয়া হয়েছিল? আবাস যোজনা আবার হয়তো পুনরাবৃত্তি করছি আমরা, কিন্তু আমরা জানি যে পুনরাবৃত্তি at the cost of repetition আমরা করছি, কারণ ওরা আসছেন আর বলছেন তো অনেক কিছু করেছেন। তো আমরা বলতে চাই যে 11,36,000 আপনারা অনুমোদন করেছেন, ছাদ হয়নি। আপনাদের যে সংখ্যা দেওয়ার কথা 21 সালের পরে জব কার্ড হোল্ডার্সদের, আপনারা সে টাকা দেননি। মাননীয় মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন, দিয়ে দিয়েছেন টাকা, তাদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে। আপনারা কি করলেন? আসলেন, জলপাইগুড়িতে সভা হলো, আজকে আবার বেলুর ঘাটেও হয়েছে। বেলুর ঘাট, জলপাইগুড়ি সবই প্রধানমন্ত্রী করেছেন, অমিত শাহজি করলেন, সবই তো উত্তরবঙ্গে। এই যে উত্তরবঙ্গে একটা বিরাট ঘটনা ঘটলো, ওলট পালট করে দিল জলপাইগুড়ির ওই বার্নিশ এলাকার সমস্ত মানুষজনের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো জবাব তারা দিয়ে গেলেন না। 5,000 বাড়ি ওলট পালট হয়ে গেছে, আমি নিজেও গিয়েছিলাম এবং আপনারা জানেন সে কথা, আপনাদের কাছে বলতে হবে না, মানুষের কাছেও বলতে হবে না। পুরো ছাদ মাথার উপর থেকে চলে গেছে। এই কথাটাও আমরা ইলেকশন কমিশনের কাছেও আমাদের প্রতিনিধি দল গেছে, জানিয়েছে এবং অনুমতি চাওয়া হচ্ছে যে তাদের জন্য যাতে কিছু করা যায়। কিন্তু কি বললেন প্রধানমন্ত্রী আর মাননীয় অমিত শাহজি, তারা কি বললেন এই বিষয়ে? একটা পয়সাও খরচ করলেন না। মানে একটা কথা, পয়সা মানে পয়সা না, কথা, একটা কথাও খরচ করলেন না। কোনো পয়সা দেওয়া তো দূরের কথা, টাকা পয়সার ব্যাপার নেই। এক্স হ্যান্ডেল লিখে দুঃখ জানালে কিছু হবে না। এক্স হ্যান্ডেলে দুঃখ জানালে এক্স হয়ে যায়, অর্থাৎ এক্স হ্যান্ডেল EX হয়ে যায়, সেটাই হবে কিন্তু একেবারে এক্স। আজকে আমরা বলতে চাই যে এই মানুষগুলো কি পেলেন? ভালো ভাষার ফুলঝুরি, ভালো
বাসা পাবার কোনো কথা তারা শুনলেন না। এই নেতারা এলেন দিল্লি থেকে, কিন্তু ভালো বাসার কথা সেটা বলে যেতে পারলেন না। আমরা সেটাই বলতে চাই। নানান কথা বলেছেন এনআইএ সম্পর্কে আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের সম্মানীয় নেতা, তিনি আপনাদের সামনে বলেছেন। গাল ভরা কথা অনেক। কবে এসেছে এনআইএ, কি করেছে এনআইএ, সবই আপনাদের কাছে স্পষ্ট, তারা বলে দিয়ে গেছেন। এবং এসে খালি এখানে আসার মানে হচ্ছে খালি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী সবই নাকি যা যা করছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের তিনি আড়াল করেন, আর ওরা সব দুর্নীতিগ্রস্তদের একেবারে ওদের কাছে এলে তারা সব স্বচ্ছ হয়ে যায়। এটা আমরা বলছি তা তো নয়, এটা তো প্রমাণিত সত্য। তাদের কাছে যারা যারা গেছে, দুটো হেমন্তের কথা ধরলেই তো দেখা যায় না, একজন হেমন্ত বিশ্ব শর্মা আর একজন হেমন্ত সোরেন, দেখা যায় যে কারা গেলে কি হয়। অজিত পাওয়ার, দেখা যায় কারা কোথায় গেলে কি হয়। গতকালও এবং গত পরশু দিনও আমাদের সম্মানীয় সাংসদ, সম্মানীয় সাধারণ সম্পাদক, আমাদের সর্বভারতীয় অভিষেক ব্যানার্জি, তিনিও আপনাদের কাছে বলেছেন। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো শুধুমাত্র বাংলাকে অপমানিত করার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া চেষ্টা, অপচেষ্টা। আবারও আমরা বলতে চাই, এমনি তো দেবে না, কেউ ভোট দেবে না। 35 থেকে নিজেই নেমে এসছেন 30-এ, এবারে এক্স হয়ে যাবেন, অর্থাৎ প্রাক্তন হয়ে যাবেন। মা বোনেদের কাছে আবার ভোট চেয়েছেন। মা বোনেদের দিয়েছেনটা কি? এই যে শুনলাম মা বহনো হাম লোগ কো ভোট দিজিয়ে, একটা ভোটার নাকি 5টা করে তাদের ভোট নিয়ে আসবে। আমরা তো ভাবছি বাবা, ভোটের মেশিনটা আবার অন্যরকম হয়ে গেল না তো, একটা মারলে 5টা হবে, এরকম হয়ে গেল না তো? একজন ভোটার 5 জন আনবে, বাপ রে বাপ রে বাপ। মা বোনেদের কাছে তার আবেদন হচ্ছে, কি করেছেন মা বোনেদের জন্য? মা বোনেদের তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাড়ি ঘরদোর উড়ে চলে গেছে, কে সামলায় বাড়ি? মা বোনেরা বাড়ি সামলান, সেই ছাদটা চলে গেছে, আপনি একটা কথা বলতে পারলেন না সে বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রীও সে কথা বলতে পারলেন না। মা বোনেদের ডেকে ডেকে ভোট চাওয়া, তার উত্তর দিয়ে দেবে মা বোনেরা আসছে যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচনেই তার উপযুক্ত জবাব পাবেন। সুতরাং এইভাবে মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন না। বারবার আসছেন আর বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কুণাল ঘোষ বলেছেন, 200 বলেছিলেন, ওই এখন দেখলে 7-এ আছেন কিনা সন্দেহ। ঠিক অমনি করেই 35 থেকে 30-এ নেমেছেন। আরো কটা পান একটু দেখুন, পরে একটাও ধরতে পারেন কিনা সেটা দেখুন। এটা মা বোনেরা তৈরি হয়ে আছে, বাংলার মানুষও তৈরি হয়ে আছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন। না, এক মিনিট, এক মিনিট, একটা কথা বলে নিই। আমরা আগে একটা ভিডিও দেখে নেবো, তারপর প্রশ্নে আসছি। দেখুন, অমিত শাহ যে বিষয়টি বলেছেন, এই যে বেলুরঘাটে দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছেন, বেলুরঘাট, বালুরঘাট না জেনে বেলুরঘাট ভেবেছেন, বেলুর মঠের পাশের নৌকোর ঘাটে দাঁড়িয়ে আছেন। বালুরঘাটটাও আমরা জিতবো। আমরা যেটা বলছি 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে। যে বালুরঘাটে দাঁড়িয়ে অমিত শাহজি আজকে বক্তৃতা করেছেন, ওই বালুরঘাটে সুকান্ত মজুমদারকে এবার তৃণমূল কংগ্রেস হারাবে। 1, 2, অমিত শাহজি দুর্নীতির কথা তৃণমূলের দিকে তাকিয়ে বলছেন, আর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দেশব্যাপী দুর্নীতিগ্রস্ত, যাদের বিজেপি দুর্নীতিগ্রস্ত বলেছে, সিবিআই, ইডি যাদের এগেনস্টে প্রসিডিংস ছিল, যে অজিত পাওয়ারের এগেনস্টে 70,000 কোটি টাকা স্ক্যামের কথা বলা হয়েছিল, তারা সব এখন হয় বিজেপিতে নয় এনডিএতে। ফলে অমিত শাহ কাঁচের ঘরে বসে ঢিল মেরেছেন। 3, অমিত শাহ সন্দেশখালি বলেছেন। সন্দেশখালিতে রাজ্য সরকার দল যা যা ব্যবস্থা নিয়েছে, কিন্তু অমিত শাহ ডবল ইঞ্জিন সরকারের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, মণিপুর, গুজরাটের বিলকিস, এই ঘটনাগুলো ভুলে গেলেন? নারী নির্যাতন, যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে,
আদালত যাদের সাজা দিয়েছে তাদের ছেড়ে দিয়েছে বিজেপি সরকার। তা অমিত শাহের মুখে সন্দেশখালি, অমিত শাহের মুখে মহিলাদের প্রতি সম্মান, এগুলো হচ্ছে কুম্ভীরাশ্রু, এগুলো ওদের শোভা পায় না। আপনাদের প্রশ্নের উত্তর দেব, আমরা একটা ভিডিও আমরা একটুখানি দেখিয়ে নেব। আমাদের প্রশাসন আছে, আমি এইটুকু খালি মানুষকে বলবো, শুনি না, আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার, এই যে আপনারা বলেছেন মানুষের হয়ে কাজ করার জন্য। मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूर घाट में दबे, बेलूर घाट बेलूर घाट बेलूर घाट बेलूर घाट में दबे, बेलूर घाट बेलूर घाट। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার এলেন বাংলায়। এলেনই যখন কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে যান। এই যে আপনারা বলেছেন 100 দিন এবং আবাসিক টাকা দিয়ে দিয়েছেন। अभी गांव एनसीएल के परिवारों को पहली बार पक्के घर मिले। केंद्र की बीजेपी सरकार ने गरीबों के पक्के घर के लिए लगभग 30,000 करोड़ रुपए भेजे। আপনি খালি শেষ তথ্যটা আনুন যে 3 বছরে বাংলায় ঘোড়ারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিন। যদি প্রমাণ করতে পারে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। বিজেপি উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কিনা বলুন। আপনারা দেখছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির ছবির যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকা ঝড়ের তাণ্ডব এই তাণ্ডবের সাথে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা টাকা দেননি বলে জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তদের এই অবস্থা। বসে রাত কাটাচ্ছি, খাওয়া দাওয়া কিছু নেই আমাদের। আপনি তো অবশ্য ঘর আগে ঘর পাইতাম, পরে ঘরে ঘরে আগে গিয়ে কোনো টাকা পয়সা করে দিয়েছিল আর পাই নাই আমরা। এটা যদি আপনার পাকা বাড়ি থাকে তখন কি তার প্রভাব পড়ে তো খাওয়া তো করে। সেটাই তো মানে পাকা ছাদ থাকলে হয়তো আজকে তাদের ঘরবাড়ি এভাবে ভেঙে পড়তো না। এর কোনো উত্তর আছে কি আপনার কাছে? জানি নেই। এই চরম দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস। যারা রিলিফ ক্যাম্পে আছে এবং যাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি। বনের বিষয় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে, কিন্তু তারা সব হারিয়েছেন। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে।
এইটুকুখানি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন আমরা রাজনীতি করছি, আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী জলপাইগুড়িতে এসে রাজনৈতিক সভা করলেও একবারও দেখা করেননি এই মানুষগুলোর সঙ্গে। জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য এবং বাংলায় স্বচ্ছ নির্বাচনের দাবির জন্যই আমাদের প্রতিনিধি দলের ওপর আমলা দিল্লি পুলিশ চালায় অমানবিক অত্যাচার। जलपाईगुड़ी में एक ह्यूमैनिटेरियन काम पे टॉर्नेडो में जो विक्टिमाइज हुए के लिए एडमिनिस्ट्रेशन खुद कोशिश कर सके, इसीलिए आप इलेक्शन कमीशन के पास गए थे और इलेक्शन कमीशन के पास हम गुजारिश किए ताकि ये ह्यूमैनिटेरियन काम में देखा जाए। সেদিন রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে দাবিগুলি নিয়ে আমাদের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে দেখা করতে গেছিল, কিন্তু যেভাবে আমাদের মহিলা সাংসদ তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। কিন্তু তাতেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এটা নতুন কিছু নয়, বাংলা যখন উত্তর চায় আপনারা তখন মুখ ফিরিয়ে নেন। গত অক্টোবরেও একই ঘটনা ঘটেছিল। সেবার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল যখন দিল্লি গিয়েছিলেন হকের টাকা চাইতে, তখনও তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আপনারা দুর্গতদের সমবেদনা জানানোর সময় পান না, অথচ এনআইএ আধিকারিকদের বাড়িতে গোপন বৈঠক করে চক্রান্ত করতে পারেন। এই এনআইএ তো আপনারই অধীনে, তাই না? যারা বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করবো ভোটের সময়, ইডি কে ব্যবহার করবো মাঠ ফাঁকা করে দেবো, ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলেন কেন অমিত শাহজি? এত কিছু হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বাড়ি তৈরির অনুমতি দিল না। হয়তো আপনারাই অনুমতিটা দিতে দেননি। এই কারণেই আপনাদের আমরা বলি জমিদার, বহিরাগত, বাংলা বিরোধী। বাংলার মানুষই আগামী নির্বাচনে আপনাদের এই স্বেচ্ছাচারিতার যোগ্য জবাব দেবে। এখানে একটা কথা বলে আপনাদের প্রশ্নগুলো নেব। দেখুন, এই যে জলপাইগুড়িতে একটা ব্যাপক টর্নেডোর পর এতগুলি বাড়ি সর্বনাশ হয়ে গেছে, যেটা বারবার দলের তরফ থেকে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই বাড়িটা যে তৈরি করে দিতে, গরিব মানুষের মাথার উপর যে ছাদ নেই, প্রধানমন্ত্রী এসে একটা শব্দ উচ্চারণ করছেন না, টাকা দেয়া দূরের কথা আছে, টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দিচ্ছে, কিন্তু অন্য সময় অনুমতি লাগতো না, মডেল কোড অফ কন্ডাক্ট। এখন অনুমতি লাগছে। মানুষগুলো বাড়ি ছাড়া, রাজ্য সরকার চাইছেন, প্রশাসন চাইছে বাড়িগুলো তৈরি করতে অবিলম্বে, তার অনুমতি দিচ্ছে না। এবং এর পেছনে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনকে বারবার অনুমতি চাওয়া হচ্ছে যে আরে ঝড়ে টর্নেডোতে যাদের বাড়ি শেষ হয়ে গেছে তাদের বাড়িটা তো তৈরি করতে দিতে হবে, এটা নিয়ে রাজনীতি করছেন কেন? কিন্তু তারা বাড়ি তৈরির অনুমতি দিচ্ছে না। ফলে আমরা ইলেকশন কমিশনকে আবার বলছি, বিজেপির দ্বারা অমানবিকভাবে চালিত না হয়ে জলপাইগুড়ির টর্নেডো আক্রান্ত গরিব মানুষ, সর্বহারা মানুষের জন্য জরুরি ভিত্তিতে তাদের মাথার উপর ছাদ প্রশাসন তৈরি করে চায়, ভোট নয়, মানবিকতার স্বার্থে অবিলম্বে ইলেকশন কমিশন এর অনুমোদন দিক। প্রশ্ন সেটা হচ্ছে আজকে হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালীর সব রকম অভিযোগ, শুধু হামলা নয়, সব রকম অভিযোগের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাড করে দেবো, এখানে বিজেপি বলছে আপনারা ভোটে লড়বেন না কোর্টে লড়বেন, ঠিক করেছি। বিজেপি কিসে লড়বে? বিজেপি কোথায় লড়বে? বিজেপি তো আজ যাই হোক ভোটে নেই। এবার সিবিআইতে আছে, এনআইএতে আছে, কোর্টে আছে, কমিশনে আছে, দিল্লিতে বিভিন্ন সরকারি বডিগুলোতে আছে, এগুলোতে বিজেপি আছে। তো সুতরাং এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সন্দেশখালী রাজ্য সরকার যা যা করার করছিলেন, কিছু ঘটনা ঘটেছে, সংশোধন করা হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে। এরপর যদি মনে হয় যে আদালত কিছু দিয়েছেন, সেটা রাজ্য সরকার প্রশাসন তাদের আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে কোর্টকে যা বলার বলবেন। আমি শুধু তার সঙ্গে একটা কথা বলি, আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ। আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ সম্মান আছে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কিন্তু কোনো কোনো জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোনো নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে। আদালতের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান, পূর্ণ আস্থা দিয়ে বলতে চাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতের মধ্যে এবং বিচার ব্যবস্থার মধ্যে সরকার বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি পন্থী মনোভাব কাজ করছে। কেউ হয়তো জনসমক্ষে সরকারকে হেয় করার জন্য, ভোটের মুখে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য রায় দিচ্ছেন, অবজারভেশন দিচ্ছেন। এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিয়ে গিয়েছেন। ফলে আদালতকে সম্মান জানিও। একটা কথা যেমন বলবো, যেটা আইন আইনের পথে চলবে, প্রশাসন তার উত্তর দেবে। পাশাপাশি এটাও বলবো, একজন অভিজিৎ সরাসরি ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লিখিয়েছেন, আরো দু একজন অভিজিৎ ওয়েটিং লিস্টে কোর্টে আছেন কিনা আমরা সন্দেহের অতীত নয় এই বিষয়টা। সন্দেশখালীর এই ইস্যুটা সিবিআই হয়ে যাওয়ার পর, কারণ বিজেপি সব থেকে প্রচার করছিল এটাকে নিয়ে, ওটা কোনো এক্সট্রা মাইলেজ পাওয়ার চেষ্টা এক্সট্রা মাইলেজের মানেটা কি? এটা তো ইতিমধ্যেই সন্দেশখালীর যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ধরে নিয়েছে। আগে প্রথম গ্রেপ্তার করেছে কে? গ্রেপ্তার করেছে তো এই রাজ্যের পুলিশ। তারপরে মাননীয় আদালত নানা রকমের রায় দিচ্ছেন। ইডির কাছে ইতিমধ্যেই ছিল, তার সঙ্গে সংযুক্ত হলো সিবিআই। কোনো অসুবিধা নেই, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হোক। এ বিষয় নিয়ে আমরা কখনো কাউকে সমর্থন জানাইও নি, কাউকে সমর্থন জানাবো না। আর যেরকম ভাবে আজকে অমিত শাহজি বলেছেন, যে ভাষায় কথা বলেছেন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আইন যে হাতে নিতে পারেন সেটা তো বলেছেন, উল্টা লটকাকে সিধা কর দিয়া জায়গা, মানে উল্টা লটকাকে সিধা করেগা। আমরা এই ধরনের কথা বলি না, বরঞ্চ যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নেওয়া হয়। এরা যে এই জিনিসে বিশ্বাস করে সেটা তো দেখাই যাচ্ছে। তাহলে কে সিবিআই কে বলেছেন মাননীয় আদালত সিট করতে বলেছেন, সিবিআই এর একটা সিট হবে, তো সিটটা কি? সিটের মানে হলো স্পেশাল একটা ইনভেস্টিগেটিং টিম হবে। তা কি গেল এলো তাতে? যুক্ত হোক না, আরো যা যা আছে সেগুলো আদালত বলতে থাকুক বলতে থাকুক বলতে থাকুক, অসুবিধার কি আছে? আমরা চাই দোষ যে করেছে তার উপযুক্ত শাস্তি হোক। কিন্তু এই ধরনের কথাগুলো যে ভারতীয় জনতা পার্টিও নানান জায়গায় বলছে এবং তাদের জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে, এই যে একজন আমাদের সাংবাদিক ভাই কুণাল ঘোষকে জিজ্ঞাসা করলেন যে ভোটে লড়বেন না কোর্টে লড়বেন, কোর্টে তো ওরা লড়ছে, আমরা ভোটে লড়ছি, কোর্টে আমাদের ওসব করার দরকার হয় না।
সবকিছু নিয়ে গিয়ে যেখানেই পাচ্ছেন তখনই চলে যাচ্ছেন, গিয়ে কোর্টে যাচ্ছেন। আমরা যাচ্ছি মানুষের কাছে। আমাদের সাধারণ সম্পাদক কি বলেছে, আমরা যদি মাথা নিচু করি তাহলে আমরা মানুষের ক্ষমতার কাছে মাথা নিচু করব, কিন্তু মানুষকে অপব্যবহার করে যারা ক্ষমতায় আসীন আছে তাদের কাছে আমরা মাথায় নিচু করি না। এটা যে বলেছে সেই কথাই আমরাও পুনরাবৃত্তি করে তার কথাটাই বলতে চাই। না, এই যে অমিত শাহজি বলছেন যে सबको उल्टा लटका के सीधा कर दिया जाएगा, তো শুভেন্দু অধিকারীকে এই উল্টা লটকাকে মানে কি? বিজেপিতে জয়েন করিয়ে উল্টা লটকাকে মানে কি? অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অশোক চৌহান, প্রফুল্ল প্যাটেল, तो इधर की उल्टा लटका के सीधा कर दिया जाएगा। माने क्या है उल्टा लटका के? माने भाजपा তিনি যা বলতে চাইছেন, আগে তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? আমার দুটো প্রশ্ন এই ধরো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সিএ নিয়ে অমিত শাহ দুটো কথা বলছেন। এক হচ্ছে যে সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাচ্ছে, দুই অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। এক মিনিট, সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো ভুল বোঝাচ্ছেন না। অমিত শাহ স্পষ্টভাবে বলুক যে সিএ যারা আবেদন করবেন তাদের তো প্রথম ডিক্লেয়ার করতে হবে আমি ভারতের নাগরিক নই। সিএ আবেদনের যে ফর্ম তারা দিয়েছেন তাতে এটা ডকুমেন্ট দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক। তা যে শরণার্থী, তো তারা কি এই ডকুমেন্টটা আসবে কোথা থেকে? যদি সত্যিকারে কাউকে জরুরি কোনো পরিস্থিতিতে চলে আসতে হয় তার কাছে আসবে কোত্থেকে? আর দু নম্বর, এখানে ওইটা বলার পর তার তো সব সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। একজনকে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই, এটা কোনো কাজের কথা হলো? এরপর তাকে ডিটেনশন ক্যাম্প বা দেশ থেকে বের করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? আর দুই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যাদের নাম ভোটার তালিকায় আছে, যাদের আধার কার্ড আছে, রিলেটেড ডকুমেন্ট আছে, তারা আমাদের নাগরিক। এটা জোর করার কি আছে? আর অনুপ্রবেশ নিয়ে যদি বলেন, তাহলে অনুপ্রবেশটা গত 10 বছর ধরে রোখার দায়িত্ব ছিল ভারতীয় জনতা পার্টির, কারণ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি, প্রতিরক্ষা দপ্তর থেকে স্বরাষ্ট্র দপ্তর ভারতীয় জনতা পার্টি, সীমান্ত রক্ষা বিএসএফ, হোম মিনিস্ট্রি ভারতীয় জনতা পার্টি, এবং এখন অমিত শাহ দায়িত্বে। তো অনুপ্রবেশ যদি এখন হচ্ছে তার জন্য দায়িত্ব অমিত শাহ নিজে। সীমান্তটা তো রাজ্য সরকারের বা রাজ্য পুলিশের অধীন নয়। তো তাহলে অনুপ্রবেশ এটা তো উনি আত্মঘাতী গোল করছেন, অমিত শাহজি আত্মঘাতী গোল করছেন। অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনার দপ্তরের, আপনার বিএসএফ এর। আপনি রুখতে পারছেন না, আপনার ব্যর্থতা। তার জন্য আপনি এই ধরনের কথা আপনি রাজ্য সরকারকে বলতে পারেন না। আর তৃণমূল কংগ্রেস যে ভোট পায় সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ভোট পায়। নইলে এই বিপুল পরিমাণ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে জিতে আসা, পঞ্চায়েত ভোটে সবকটা জেলা পরিষদ আমাদের দখলে থাকা, এটা সর্বস্তরের মানুষের আশীর্বাদ ছাড়া হয় না। মানুষের মন ওরা বোঝেন না, তাই এই সব কথা বলছেন। আজকে যে সন্দেশখালী হাইকোর্ট অর্ডার দিল, কারণ তো নজিরবিহীন, কারণ সেখানে পুলিশের হাতে কিছুই রাখা হলো না। প্রথমত হচ্ছে সরাসরি সাধারণ মানুষ সিবিআই কে অভিযোগ করবেন, জমি দখল, ধর্ষণ, চাষের জমিতে ভেরি পরিবর্তন, সমস্ত অভিযোগের তদন্ত সিবিআই করবেন, স্পেসিফিক করে দিচ্ছে। এবং যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডাকতে পারে সিবিআই, এটাও বলছেন হাইকোর্ট। নির্বাচনের মুখে এই রায় বিরোধীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা, নির্বাচনের মুখে এই রায় উদ্দেশ্য প্রণোদিত। আমি আবার বলছি,
বিচার ব্যবস্থাকে আমরা পূর্ণ সম্মান করি, বিচারপতিদের পূর্ণ আস্থা আছে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে কলকাতা হাইকোর্টে বিজেপির প্রতি সহানুভূতিশীল এবং তৃণমূলের বিরোধী এমন কিছু বিচারপতি রয়েছেন যারা এমন কিছু রায় এমন কিছু সময়ে দেন যাতে সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করা যায়, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করা যায়। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। ফলে যখন কোনো চড়া সুরের কোনো রায় সরকার বিরোধী আসে তখন মনে হয় যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছায়া দু একটা চেয়ারে রেখে গিয়েছেন। এটা আপনার কাছে হঠাৎ নজিরবিহীন মনে হচ্ছে কেন? এরকম যদি আপনি পড়েন তাহলে যত সারা ভারতবর্ষের যে মামলাগুলো হয়, যা রায় হয়, এরকম অনেক নজির দেখা যায়। নজিরবিহীন কিছু নেই। একটা তদন্ত করতে বলে দিয়েছে, তা সেই তদন্ত করবার জন্য তার তদন্তের যাকে দরকার হবে ডাকবে। যদি তার জন্য কারোর পারমিশনের দরকার হয় সেই পারমিশন তারা নেবে, সেটা তো যে তদন্তকারী সংস্থা তার। সুতরাং এই যে কুণাল ঘোষ বললেন যে এইগুলো হচ্ছে জুডিশিয়াল নোটিশ বলে একটা ব্যাপার আছে, যেটা দরখাস্তের মধ্যে থাকতে হয় না, কিন্তু জজেরা নিজেরা নিতে পারে, অর্থাৎ বিচারপতিরা তারা জুডিশিয়াল নোটিশ নিতে পারে অন দেয়ার ওন, অফ দেয়ার ওন। সেগুলো জুডিশিয়াল নোটিশ নেবেন। সারা বাংলায় কি হচ্ছে আমরা আশা করি মাননীয় বিচারপতিরা পূর্ণ আস্থা রেখে, যেমন কুণাল ঘোষ বললেন, পূর্ণ আস্থা আমাদের বিচার ব্যবস্থার প্রতি, পূর্ণ আস্থা বিচারপতিদের প্রতি। সুতরাং তারা সব ঘটনাগুলোর জুডিশিয়াল নোটিশ নেবেন। এই যে লটকাকে উল্টা লটকাকে সিধা করেগা, এরও তো জুডিশিয়াল নোটিশ নিতে হবে। হ্যাঁ, নিতে হবে তখনই যখন ভূপতিনগরের কেস দেখবেন, নিতে হবে তখনই যখন সন্দেশখালির কেস দেখবেন, সবটাই নিতে হবে। সুতরাং এইগুলো না নিয়ে কিছু একটা বলে দেবেন, সেটা নজিরবিহীন কিছু নয়। এরকম হাজার হাজার নজির আছে। সিবিআই এর কতটা, তাদের কতটা মানে সাফল্য, তারা কত মামলা তাদের কাছে গেছে আর তারা কতটা তাতে সাফল্য পেয়েছেন অথবা তা দেখতে পেরেছেন, কতগুলো ডিসপোজাল হয়েছে, সেটাও নিশ্চয়ই জুডিশিয়াল নোটিশ দিচ্ছে। সুতরাং সেটাও নজিরবিহীন। এনআইএ তো ভয় পাচ্ছে তদন্তে, এনআইএই তো ভয় পাচ্ছে তদন্তে। কারণ তদন্ত হলেই দেখা যাবে যে ধনরাম সিং এর বাড়িতে জিতেন তেওয়ারি গিয়ে লিস্ট দিয়ে আসছে এবং তারপর থেকে এই ধরপাকড় চলছে। ফলে এনআইএ কোর্টে যাচ্ছে তদন্ত ঠেকাতে, এনআইএ কোর্টে যাচ্ছে যেন তদন্তটা আর একটা সেন্ট্রাল এজেন্সি সিবিআই এর হাতে চলে আসে। ফলে এই পর্দার আড়ালের যে বিজেপি এবং এনআইএ নেক্সাস, এইটা সামনে এসে যাবে বলে তদন্তে ভয় পাচ্ছে এনআইএ। না, এইটা নিয়ে অমিত শাহজি আজকে বলেছেন যে রাজ্য সরকার যারা দুষ্কর্ম করেছে তাদেরকে ডাকছে না, এনআইএ এর অফিসারদের ডাকছে, দুষ্কৃতীদের আড়াল করছে। আজব কথা। অমিত শাহকে জিজ্ঞেস করেছেন তাহলে এনআইএ কেন হামলার কথা বললো? এনআইএ যদি হামলার কথা বলে থাকে, এনআইএ যদি গাড়ি ভাঙার কথা বলে থাকে, তো তার তদন্ত হবে না? তা তদন্ত কি ভূতে এসে সাক্ষী দেবে নাকি? আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন তো একটা মাথা মুন্ডু থাকবে। যে লোক কমপ্লেন করছে আমাকে মারা হয়েছে বা আমার গাড়ি ভাঙা হয়েছে, তো পুলিশ তাকে তো স্টেটমেন্ট নিতে ডাকবে না? এটা কোন দেশের মামার বাড়ির আবদার? আমি তো আশা করব যে মাননীয় বিচারপতি দেখবেন, ভূপতিনগরের কেসটা যখন দেখবেন তখন সর্বোচ্চ আদালত তো আছেনই, কিন্তু এখানে যে আদালত অর্থাৎ হাইকোর্ট, তারা যারা যখন বিচার করবেন দেখবেন, আমরা সেদিন ভূপতিনগরে গিয়ে প্রেসের সামনেই তো দেখিয়েছি যে মহিলার হাতটাকে একেবারে এখানে ছাল উঠিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। এটা কি হচ্ছে? এটা জুডিশিয়াল নোটিশ নেওয়া যায় না? এটার ক্ষেত্রে কিছু বলা যায় না? এই কাজগুলো কি শোভা পায় নাকি এনআই এর আধিকারিকদের? আমরা তীব্র বিরোধিতা করি আর বলি যে হ্যাঁ, বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা, কিন্তু তারাও দেখবেন যে এই কাজগুলো হচ্ছে। যখন কনসিডার করবেন একটা মামলা, তার বিচার করবেন এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় দেবেন কিংবা কোনো সময় ইন্টারিম অর্ডার দেবেন, সেগুলো বিচার করবেন না? দেখবেন না যে এই ধরনের অত্যাচারে শিকার হচ্ছে মহিলারা? বলছি অলরেডি হাইকোর্ট আজকে এনআইএ আধিকারিকরা কথা বলছে, আজকে বলছে কাউকে অ্যারেস্ট করা যাবে না, 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, জিজ্ঞাসাবাদের জন্য চার্জশিট দিতে পারবে না এবং কথাবার্তা বলতে হলে ভিডিও কনফারেন্সে করতে হবে। সেটা ভিডিওটা দেখাতে হবে। না না, এটা তো আমরা পরিষ্কার এই কথাগুলোই বলছি তো।
যে আদালত একটা জিনিস শুরুর থেকে না দেখে যদি মাঝপথে একটা রক্ষা কবচ দিয়ে দেন, তাহলে তো তদন্তটা প্রথমেই প্রভাবিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এনআইএ তারা কাজ করছে বিজেপির পলিটিক্যাল স্বার্থে। বিজেপি নেতা এসে তার অফিসারের বাড়িতে গিয়ে মিটিং করছেন, তারপর তারা বিজেপির দেয়া লিস্ট অনুযায়ী মাঝরাত্রে গিয়ে হামলা করছেন, অ্যারেস্ট করছেন। সেখানে গিয়ে মহিলার গায়ে হাত পড়ছে, সেখানে গিয়ে এক বৃদ্ধকে, বর্ষিয়ানকে মারা হচ্ছে, নাবালককে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। তো এইগুলো কভার আপ করার জন্য কোর্টের প্রোটেকশন চাইছে এনআইএ, আর কোর্ট তাদের প্রোটেকশন দিচ্ছেন। তাহলে কোর্টের ভূমিকা পক্ষপাতদুষ্ট নয় কেন? এটা নিয়েই তো আমাদের প্রশ্ন আসছে। এটাই শেষ নয় কিন্তু, কি দিয়ে দিলেন একজন সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি, এটাই তো শেষ নয়। সুতরাং দেখতে থাকুন। এখন আমি রিপিট করছি, যখন কোনো বেঞ্চ থেকে ঘন ঘন সিবিআই, ঘন ঘন এজেন্সি, ঘন ঘন কড়া প্রশ্ন, ঘন ঘন বিস্ফোরক প্রশ্ন, ঘন ঘন চাঞ্চল্যকর প্রশ্ন তুলে দেন, ঘন ঘন নজিরবিহীন, তা এইগুলো পরবর্তী নির্বাচনে এবারে দেখেছি মাঝপথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থেকে বিজেপির ক্যান্ডিডেট হলেন, আর ঘন ঘন কোনো চেয়ার থেকে যদি বিস্ফোরক অবজারভেশন আসে, তখন আশঙ্কা হয় যে বিজেপির আরো দু একজন রয়ে গেছে যারা পরবর্তী কোনো নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয়ে প্রার্থী তালিকায় নাম তোলার জন্য এখন থেকে পারফর্ম করতে শুরু করেছেন। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালির যে অত্যাচার, যে নির্যাতন, সেইটাকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে কন্যাশ্রীকে সমর্থন, তৃণমূলকে ভোট দেওয়া মানে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন, তৃণমূলকে ভোট দেওয়া মানে রূপশ্রীকে সমর্থন, তৃণমূলকে ভোট দেওয়া মানে স্বাস্থ্যসাথীকে সমর্থন, তৃণমূলকে ভোট দেওয়া মানে 59 লক্ষ শ্রমজীবী পরিবারের অনাদায়ী টাকা, কেন্দ্রের না দেয়া টাকা সেটা দিয়ে দেয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মণিপুর, গুজরাট, মধ্যপ্রদেশে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, খুন, ধর্ষণ, সেগুলো বাংলায় না হতে দেয়া। ফলে তৃণমূলকে ভোট দেয়া মানে মানুষের স্বার্থ, মা বোনেদের স্বার্থ, শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল কংগ্রেস ভরসা। ওনারা আগে শঙ্কুদের তিন তালাক, রাম মন্দির, CAA এগুলো থেকে যে একই সঙ্গে বলছে যে তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করছে এবং সেটাকেই লোকসভাতে আপনারা ব্যবহার করছেন। তৃণমূল কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস জোড়ার রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস মানুষকে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে না। আর বিজেপি হিন্দুদের পক্ষেও খারাপ, মুসলমানদের পক্ষেও খারাপ, খ্রিস্টানদের পক্ষেও খারাপ। যারা উন্নয়নের রাজনীতি করে না, যারা বাংলাকে বঞ্চিত করে, যারা ধর্মের নাম দিয়ে মানুষকে ভোট ব্যাংক তৈরি করার জন্য বিভেদ করে, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। একবার দেখা যাচ্ছে এই কত আসনভাবে দাঁড়িয়ে এক একটা টার্গেট বেঁধে দিচ্ছে। মোদী এসেছেন যখন, তখন বললেন 42 অমিত শাহ 35 বলেছিলেন, আজকে 30 বলেছেন। কমছে, এটা কেন হচ্ছে? কমছে, কমছে, যতদিন যাবে কমবে, কমবে, কমবে। হ্যাঁ, শূন্যে যাচ্ছে, শূন্যে। আমি তো প্রথমেই বলেছি, দিশাহীন বিজেপি দিল্লির নেতারা আত্মবিশ্বাস হারিয়েছেন, ক্রমশ তাদের টার্গেট কমছে, 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 কমছে। আর আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি 30 থেকে 35, ইফ নট 36, 37, 38। তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করেছে এবং বাংলার প্রতি বিজেপি যে বঞ্চনা করেছে, দেশকে যেভাবে ডোবাচ্ছে, বাংলার সচেতন মানুষ, তৃণমূল কংগ্রেস সরকার, এত বড় সরকার, 99.99% ঠিক কাজ হয়েছে, 0.01% ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেগুলো এই দল, এই সরকার, এই প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশোধন করে নিচ্ছে। মানুষ ভোট দেবেন, 30 থেকে 35 তৃণমূল কংগ্রেস পাবে। আর বিজেপির নেতারা যতবার আসবেন কমবে, কমবে, তাদের মুখে টার্গেট কমবে। শঙ্কুদেব পণ্ডা তিনি আজকে সাংবাদিক আরে শঙ্কুদেব পণ্ডা বলো, আরে শঙ্কুদেব পণ্ডা, এটা নাম হলো, বলে শঙ্কুদেব পণ্ডা।
অভিযোগ করছেন যে বজবজে তাদের এক পঞ্চায়েত শঙ্কুদেব পণ্ডা যে অভিযোগ করেছেন, শঙ্কুদেব পণ্ডার অভিযোগের ভিত্তিতে বলতে পারি ডায়মন্ড হারবারে এখনো শঙ্কুদেব পণ্ডারা কোনো প্রার্থী খুঁজে পাননি। ফলে প্রলাপ বকছেন, শঙ্কুদেব পণ্ডারা আগে ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে আনুন, তারপর শঙ্কুদেব পণ্ডারা রাজনীতির কথা বলবেন। दादा আমার দুটো প্রশ্ন আছে। पहला सवाल है कि अमित शाह ने आज बोला है बालूरघाट से कि ममता बनर्जी सीए के मुद्दे पर लोगों को मिसलीड कर रही है। दूसरा सवाल ये है कि बीजेपी का आज 10th लिस्ट निकला है कैंडिडेट का। आसनसोल से एसएस आलूवालिया लड़ेंगे, लेकिन डायमंड हार्बर सीट के नाम पर अभी भी किसी का नाम अनाउंस नहीं हुआ है। वो एआई कैंडिडेट देंगे वहां पे डायमंड हार्बर में। एआई कैंडिडेट वो एक डेवलप कर रहा है। हाँ, एआई कैंडिडेट देंगे क्योंकि क्योंकि देखिए भाजपा डायमंड हार्बर में अभिषेक बनर्जी के खिलाफ उनका पास कोई कैंडिडेट नहीं है। अब देखिए अभी वो एक एआई कैंडिडेट, उसके अलावा उसका पास तो कैंडिडेट ही नहीं है। तो पहले एक एआई कैंडिडेट डेवलप करेंगे, फिर वो नॉमिनेशन अनाउंस करेंगे। तो उसका पास नहीं है तो क्या किया जाएगा? अमित शाह का कमेंट के देखिए सीए मुख्यमंत्री ममता बनर्जी कोई मिसलीड नहीं कर रहा है। ममता बनर्जी सीधा तरफ से बोल रहा है कि ये एक रिस्की गेम है, ये सेंट्रल गवर्नमेंट खेल रहा है वोट के नाम पे। अगर आप सीएमए के अप्लाई करेंगे तो आपको खुद को ये डिक्लेयर करना पड़ेगा आप भारत का सिटीजन नहीं है, आप दूसरे कोई कंट्री बांग्लादेश या पाकिस्तान उसका सिटीजन है। ये बहुत डेंजरस है। आप सरकारी जो स्कीम्स है उससे पूरा बाद हो जाएगा और भी सब जटिलता आ जाएगा। क्योंकि अभी ममता बनर्जी जो बोला, जिसका नाम वोटर लिस्ट में है, जिसके नाम आधार कार्ड है, जिसके पास अदर डॉक्यूमेंट्स है, उसका सिटीजन समझ लेना चाहिए। कुणाल दा, 2 क्वेश्चंस। आज कलकत्ता हाई कोर्ट ने संदेशखाली का जितना केसेस है सारे केसेस का इन्वेस्टिगेशन सीबीआई के पास सौंप दिया है, और साथ साथ एक और केस जो एनआईए के ऊपर जो अटैक हुआ था भोपाल नगर में, वो केस में भी प्रोटेक्शन दिए हैं ऑफिसर्स। देखिए ये क्या सीबीआई है? व्हाट इज सीबीआई? हाई कोर्ट ऑर्डर सीबीआई इंक्वायरी इन नारदा केस। सीबीआई filed FIR against Shubhendu Adhikari. Then Shubhendu joined BJP only to avoid his own arrest and became opposition leader of BJP. So what is this? What is CBI doing about Shubhendu Adhikari? So this CBI and central agencies, they became frontal organizations of Bharatiya Janata Party. And Honorable Court, most unfortunate, Court is patronizing this kind of politics. I'll just add to what Mr. Kunal Ghosh has said. This CBI has been declared to be ultra virus long back as in the year 2013 there by the Guwahati High Court. Thereafter, a stay was taken from the Honorable Supreme Court in the first quarter of 2014. What has now stopped the petitioner or the central government to take up to bring it to the notice of the Honorable Supreme Court and get the matter settled? As far as the point stands now, an interim order doesn't make a judgment bad. Therefore, it's only an interim order. The judgment is still holding the field, which says, Guwahati High Court says that this is not according to the provisions of the Constitution, and CBI has been, that Delhi Special Police Establishment Act, it has been formed under that, and that notification is ultra virus. That has been decided by the Honorable Guwahati High Court. What is stopping the central government? And they're using this CBI. I will urge upon the High Court, Honorable High Court and the Honorable Judges to keep this
aspect of the matter also in their notice when they deal with these cases, because an interim order cannot make a judgment bad. Also in Balurghat today, Amit Shah addressed a rally and he said that we will straighten the people who and the Calcutta High Court has also given protection to the NIA officers. বলুন। We have already stated, Mr. Ghosh has already brought it to the notice of the media that they have done it. Honorable High Court has said they have undertaken a process of inquiry and this is being done. But one must feel that the judgment or orders are impartial. What do people actually think and their expectation from the honorable courts? The expectation is that everything is dealt with in accordance with law and they are impartial. These are the steps which are being taken from time to time, which states that there might be something here or there which doesn't speak of impartiality. That is why this thing has already been brought to the notice of the media by Mr. Ghosh. রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অবজারভেশন, কোনো অর্ডার, কোনো কিছু দেওয়ার আগে কোনো বিচারপতির উচিত সেই অর্ডারের উপর লিখে দেয়া যে আমি কথা দিতেছি যে আমি ভবিষ্যতে রাজনীতিতে জয়েন করব না, বিজেপির প্রার্থী হব না এবং বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধেই কোনো যাব না, নইলে এই রায়গুলোর বিশ্বাসযোগ্যতার অভাব থাকছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন বুকের মধ্যে অন্য বিশ্বাস নিয়ে বিচারপতির বেঞ্চে বসে কাজ করা যায়। Also, Amit Shah today said that we will straighten out those who explode bombs by hanging them upside down. Your reaction? Can this be at all stated by a minister, home minister of any nation, what Mr. Amit Shah ji has said today? It is just making it clear that they just do not want to maintain the process of law. They will take law in their own hands और सबको उल्टा लटका के they will make them straight. So what does this mean? Words, what are words of mouth? When we say something, when we try to express ourselves, we speak. Speeches are expression. So that expression proves that what is actually behind the veil. This is what we are saying and this has been proved. Sir, I have two questions on whether or not Sharad Pawar wanted to go with BJP after Ajit Pawar's oath taking in July 2023. Congress Praful Patel says that on 15th to 16th July he met Sharad Pawar and requested him to join us. Later, Ajit Pawar and Sharad Pawar met in Pune. He was also 50% ready. Sharad Pawar always hesitated at the last minute. How do you react to that? I don't want to make any comment on that. I only know that when Praful Patel was out of NDA, BJP made gross allegations against him. But when he decided to join with NDA, now he is getting the clean sheet. And all these are part of the scripts. Sometimes something went up, sometimes something went down. But that is a part of the whole script. Sir, another question. Tihar jail sources say Kejriwal's weight have increased by 1 kg from 65 to 66, whereas Aam Aadmi Party says Arvind Kejriwal is unwell and lost 4.5 kg in jail. How do you react to that? No, I don't want to make any comment, but this is in a vindictive way. BJP arrested Mr. Kejriwal. Unfortunately, he has to stay in Tihar jail. We can only convey our wishes, stay well, stay good. বাংলায় একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি একটা অভিযোগ করছে। হ্যাঁ,
সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন, যাই দাঁড়াক। এটা তো গণতান্ত্রিক রাজ্য, কেউ তো দাঁড়াবে রে বাবা কোথাও। যেমন মোহাম্মদ সেলিম পালিয়ে গেলেন, একটা বাচ্চা ছেলে প্রতিকুরকে দিয়ে, অত বড় নেতা নাকি মোহাম্মদ সেলিম পালিয়ে গেলেন। তিনি কথায় কথায় অভিষেককে সমালোচনা করেন, মুরদ হলো না, একটা বাচ্চাকে রেখে স্বার্থপর সেলিম নিজে পালিয়ে গেল। আর ওখানকারও সব লোকজন সিপিএম এর, তারা কোথায় কে জানে। এবার এর বাইরেও আমরা দেখলাম যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীরা যারা বড় বড় কথা বলেছিলেন, তারা সব কোথায় কে জানে। বিজেপি, আমরা তো বলছি শুভেন্দু অধিকারী অভিষেককে আক্রমণ করেন এত, তো ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবার লড়ুন, বিরোধী দলনেতা রাজ্যের, তো লড়ুন, কেউ লড়েনি। তো বিজেপি এখন এআই ক্যান্ডিডেট তৈরি করছে, এআই প্রযুক্তিতে ক্যান্ডিডেট তৈরি করছে অভিষেকের বিরুদ্ধে দেওয়ার জন্য, কারণ এআই ছাড়া ওখানে কেউ পাচ্ছে না, মানে ওখানে কে যাবে, বলি হতে কে যাবে। অনেকে ভাবছে যাই 1 মাস 2 মাস অভিষেকের কেন্দ্র তো, যদি ছবি ছাপা হয়, দেয়ালে নাম টাম লেখা হয়, কিন্তু 2 মাস পরে কি হবে। তো সেই জন্য বিজেপি, আমরা যতটুকু জানি অমিত মালব্য, তো উনিও তো দাঁড়াতে পারতেন, রোজ এত টুইট করেন, উনিও দাঁড়ান না, ফলে ওরা এআই ক্যান্ডিডেট তৈরি করছে। হ্যাঁ ভাবুন, এমন ক্যান্ডিডেট সিটিং এমপি যাকে নিজের সিট থেকে সরিয়ে, মানে আরেক দিলীপ ঘোষ সিটিং এমপি, তাকে সরিয়ে ওখানে দিয়েছে, কারণ জানে শত্রুঘ্ন সিনহা বিরাট ভোটে জিতবেন, 3 লাখ ভোটে জিতবেন, সেই জায়গায় দাঁড়িয়ে হারার লোক পাচ্ছিল না। আর আলুওয়ালিয়া সাহেব যেহেতু ওনাকে দেয়নি, তো উনি একটা জায়গা খুঁজছিলেন, সেজন্য গেছে। তো দিলীপ ঘোষকে যেরকম চেঞ্জ করেছে, দিলীপ ঘোষ আসানসোল দুর্গাপুরে মরিয়া হয়ে দেখাতে চেষ্টা করছেন যে উনি আছেন, আর ওনার ফলোয়াররা মেদিনীপুরে সবাই বলছে চলো দিদি নাম্বার 1 কে ভোট দিই। বিজেপি আজকে আমি আবার বলছি, আগে ভোটের ক্যান্ডিডেট ঠিক করুক, এসব নাটক পরে করবে। কোথায় কে হচ্ছে, নিজেদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, যেখান থেকে সেখান থেকে ইয়ে করছে, তো এগুলো কোনো কাজের কথা হলো নাকি? যে ভোট রাজনীতিতে পাল্লা দিতে পারছে না, ভোটে পাল্লা দিতে পারছে না। আমি আবার বলছি তো, শঙ্কুদেব পান্ডা আগে ওদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করুক, নইলে তার আগে শঙ্কুদেব পান্ডার কথার উত্তর দেওয়া যায় না। বিজেপি, আমি একটা প্রশ্ন, আজকে সুভাষ সরকারকেও দেখতে পাওয়া গেছে, তাকে যা প্রশ্ন করাতে এক তৃণমূলের পঞ্চায়েতের এক সদস্যকে তাদেরকে মারধরও করা হয়েছে। স্বজনদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। যারা এলাকায় গিয়ে বুঝতে পারছেন যে এলাকার মানুষ তাদের চাইছেন না, তারা মাথা গরম করে ফেলছেন, সে কি করা যাবে। যারা এলাকার মানুষ ভোট চাইতে যাচ্ছেন, তো মানুষের কাছেই তো চাইবেন। মানুষ যদি কোনো প্রশ্ন থাকে তো উত্তর দিতে হবে। মানুষ তো একবারও বলেনি যে আপনি প্রচার করবেন না, আপনাকে প্রচার করতে দেব না, এই কথাটা তো কেউ একবারও বলেনি। মানুষ যদি, তারা যদি কোনো মিথ্যা কথা বলেন, তারা যদি কোনো ভুল কথা বলেন, তারা যদি অন্যায়ভাবে কোনো কিছু বলতে চান, আর বিজেপি নেতাদের দেখলে লোকে 100 দিনের টাকা চাইবে, আবাসের টাকা চাইবে, তো স্বাভাবিক। বলার সময় বড় বড় কথা বলেছে, দিল্লিকে বলছি টাকা না দিতে, তা মানুষ যদি এবার গিয়ে বলে আপনি তো মশাই টাকা আটকেছিলেন আমাদের, তা টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করুন, তো তখন মাথা গরম করলে হবে। বিজেপি নেতাদের উচিত সঙ্গে নবরত্ন তেলের ছোট শিশি নিয়ে ঘোরা। বাংলায় যত গরম পড়বে, যত ঘুরবে, তো তত তো মানুষকে যত দেখবে ফ্রাস্ট্রেশন হবে, মাথা গরম। ওদিকে বসে মাস পড়ছে, ফলে ঠান্ডা ঠান্ডা কুল কুল মাথায়, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো রাখবে। ভোটে হারবেন সে আলাদা কথা, কিন্তু তা বলে মানুষ প্রশ্ন করলেই আপনারা মাথা গরম করবেন, কি হবে? প্রশ্ন শুনবেন, একটু তেল ঢেলে নেবেন, প্রশ্ন শুনবেন, একটু নবরত্ন তেল ঢেলে নেবেন, মাথা ঠিক থাকবে। বলছি বিজেপি আজকে একটা অভিযোগ করছে, সেটা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যে সরকারি বিভিন্ন সুবিধা আটকে দিচ্ছে শুধুমাত্র বিজেপি করায়। তারা বলছেন যে যেমন পিংলা থেকে একটা ঘটনা উঠে আসছে, গোটা রাজ্যটাকে আটকে দিয়েছে। অমিত শাহকে জিজ্ঞেস করেছেন, বাংলায় বিজেপি হেরেছে বলে গোটা রাজ্যের টাকাটা আটকে দিয়েছে। আপনি আমায় এমন একটা সিট দেখান, একটা সিট যেখানে গতবার বিজেপি জিতেছে, অথবা সেই এলাকায় কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। ফলে এই ধরনের কথা সম্পূর্ণ অবাস্তব,
গোটা বাংলাকে বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি, কারণ বাংলায় হেরেছে বলে। কিন্তু যে সিটে তৃণমূল হেরেছে সেখানকার মানুষকে তৃণমূল বঞ্চিত করেনি। দেখছেন যে এখন লক্ষ্মীর ভান্ডার নারায়ণরা নিতে গিয়ে কি করছে, আপনি আবার জিজ্ঞেস করছেন কোথায় কি আটকে দিয়েছে। আমরা ওটা আটকাই না। যে কোনো মামলা যখন কোনো এজেন্সির হাতে যায় তার কাছেই তো অভিযোগটা আসবে, অন্য এজেন্সির কাছে তো যাবে না। যে কোনো মামলায় যদি কোনো মামলা সিবিআইয়ের হাতে গেছে তো সেখানে নিশ্চয়ই রাজ্য পুলিশ অনুমতি মানে কাজ করবে না, আবার রাজ্য পুলিশের হাতে যেটা আছে সেখানে সিবিআই করবে না। ফলে এগুলো নিয়ে আমরা মাথাই ঘামাচ্ছি না। সন্দেশখালীর মানুষ আমাদের সঙ্গে আছেন। যত রকম ব্রেকিং, বিস্ফোরক, চাঞ্চল্যকর সব হয়ে যাওয়ার পরেও সন্দেশখালী এবং বসিরহাট সিট তৃণমূল কংগ্রেস জিতবে। এটা ব্ল্যাঙ্কেট অর্ডার নয়, কিন্তু এটা খালি ওই যেটা নিয়ে কোর্টে গেছে তার সেই সংক্রান্ত। সুতরাং এটা যদি বলেন যে সন্দেশখালীর পুলিশের আর কোনো ভূমিকা কোনো মামলায় নেই, তা কিন্তু নয়। এইটাই হচ্ছে ওই মামলা সংক্রান্ত ব্যাপারগুলোয় পুলিশ কিন্তু সাহায্য করতে বলেছে, পুলিশ কিন্তু সাহায্য করবে। তো সুতরাং পুলিশের ভূমিকা নেই বলবেন না। আর বাকিটা নয়, ইটস নট এ ব্ল্যাঙ্কেট অর্ডার যে যত সন্দেশখালীতে যত মামলা কিংবা কোনো অভিযোগ হবে কোনোটাই পুলিশ দেখতে পারবে, তা নয়। ইট ইজ ইন দ্য কনটেক্সট অফ দ্য কেস যেটা দেখছেন। পাগলের মতো নোংরার অবান্তর অভিযোগ এগুলো করার কি মানে আছে কোনো? এগুলো এই অবান্তর অভিযোগগুলো আমার মনে হয় যে উনি একজন যে পজিশনটায় আছেন সেই পজিশনটা কিন্তু সম্মানীয় পজিশন, একটা লিডার অফ দ্য অপোজিশন। সেই লিডার অফ দ্য অপোজিশনের এই ধরনের কথা যেগুলোর কোনো বাস্তবে কোনো তিনি তার সাপোর্টিং কিছু দেখিয়ে কিছু বলেছেন যে তাও নয়, তাহলে এই ধরনের কারোর উপর অভিযোগ করা এটা কি সঠিক? উনি নিজেই আমার মনে হয় যে বিচারগুলো করুন, এটা তো করার প্রয়োজন আছে। আমরা যখন অভিযোগ করলাম যে এনআইএর এসপির বাড়িতে বিজেপি নেতা গেছে, আমরা ডকুমেন্ট দিয়েছি, আমরা কিছু প্রিন্টেড ডকুমেন্ট দিয়েছি, ভিডিওটা রাখা আছে যথাসময়ের জন্য। তো এখন এইভাবে কারোর নামে অভিযোগ করার, আচ্ছা ওটা না হয় সিবিআই এর হাতে গেছে তদন্তটা, সিবিআই কাদের? সিবিআই তো দিল্লির, সিবিআই তো বিজেপির। তো ও বাজারে এসব কথা বলছে কেন? ওর যদি কাছে কোনো ডকুমেন্ট থাকে ও সিবিআই কে দিয়ে দিক। তো ফালতু এরকম বাজে ভোটের মুখে বাজার গরম করার কি আছে প্রমাণ ছাড়া? যে যদি কেউ জানে, ধরুন আমি একটা অপরাধের কথা জানি অথচ আমি বলছি না, আমি জানাচ্ছি না, আমি এবার সময় মতন গিয়ে একটা বাজারি লেকচার দেওয়ার সময় বলে দিলাম, এসব হয় না। ওর অপরাধটা তাহলে সবাই জানে। আমিও অপরাধী হই। ক্যামেরার সামনে টাকা নেওয়ার অপরাধ, ওর অপরাধটা সবাই জানে। সিবিআই এফআইআর করেছিল, তো সে কি করে আবার প্রমাণহীন অন্য লোককে কথা বলছে? নগর নিয়ে আপনারা যা বলছেন তাতে আজকে একজন বিচারপতি প্রশ্ন তুলছে যে এনআইএ আধিকারিকের বিরুদ্ধে আপনারা গুরুতর অভিযোগের যে ধারা, সেই অভিযোগ দায়ের করলেন, অথচ তার ওদের যে অভিযোগ সেইটার ভিত্তিতে আপনি কোনো পদক্ষেপ করলেন না। কোন পদক্ষেপ? ভূপতিনগরে এনআইএ যে অভিযোগ করেছে তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন এ প্রশ্ন বলার কি আছে? এখন তো সব দিয়ে দিয়েছেন। 21 জনের যা যা ক্ষেত্রে যা 40টা মামলা সবই তো অন্য সবটাই এখন তো ভূপতিনগরের ওসির ওপর নেই ব্যাপারটা। তাহলে এখন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার কি আছে? তখন তো যারা অভিযোগ করছে আবার ডাকলে, সাক্ষী দিতে ডাকলে তখন তো কোর্টে গিয়ে বলবে আমায় ডাকছে কেন? তো এই দ্বিচারিত করার কি মানে হয়? যদি তাদের অভিযোগেও কোনো ব্যবস্থা নিতে হয়, তাদের স্টেটমেন্ট রেকর্ড করতে, তাদের ভাঙা গাড়ির ফরেনসিক করতেও তো ডাকতে হবে। আবার ডাকলে তারা বলছেন যে আমাদের কেন ডাকা হবে, আমাদের সিবিআই চাই। তারা আসলে এনআইএ বিজেপি বৈঠকটা ঢাকার জন্য আসল তদন্তকে ভয় পাচ্ছেন এবং নাটক করছেন। এবং এনআইএ বলছে যে ঘটনার দিন তারা প্রথমে থানায় যায়, পুলিশ
পুলিশকে জানায়, তারপর তারা গ্রামে এনআইএ আগে বলুক ঘটনার শুরুতে এসপি ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি কি করছিল সেইটা দিয়ে শুরু করুক। আপনারা লোককে গল্প পড়াবেন আর 5 পাতা থেকে পড়াবেন, প্রথম পাতা পড়াবেন না, কভার দেখাবেন না, তা তো হবে না। আপনি যখন একটা গল্প পড়াবেন তো 5 পাতা থেকে পড়াচ্ছেন কেন? 1 পাতা থেকে পড়ান। যখন এর সূত্রপাত এনআইএ এসপির বাড়িতে যখন বিজেপির নেতা যাচ্ছিল, সেটা কেন গেছে? এনআইএ এখনো পর্যন্ত তো হিম্মত হলো না। আমি চ্যালেঞ্জ করছি এনআইএ কে, চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমি, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক টুইট করেছে, অভিষেক সাংবাদিক বৈঠক করেছে, পরিষ্কার বলা হয়েছে এনআইএ এর এসপি বিজেপি নেতার সঙ্গে বৈঠক হয়েছে। আজ পর্যন্ত এনআইএ এর একটা কন্ট্রাডিকশন দেওয়ার ক্ষমতা হয়নি। আপনারা সেটা খবর দেখাচ্ছেন না, জিজ্ঞাসা করছেন না। আমরা প্রমাণ দিয়ে বলেছি। কোথায় গেল মানহানির মামলা? কোথায় গেল জিতেন তেওয়ারির মানহানির মামলা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেল সেক্রেটারি বুক বাজিয়ে টুইট করেছে। চন্দ্রিমা ভট্টাচার্য কুণাল ঘোষ নথি দেখিয়ে বলেছে। এনআইএ এর কন্ট্রাডিকশন কোথায়? হিম্মত থাকলে বলুক যায়নি, হিম্মত থাকলে আমাদের মানহানির মামলার নোটিশ দিক, সেখান থেকে শুরু হোক। কেন ভূপতিনগরকে কেন্দ্র করে প্লটটা তো শুরু হয়েছে এসপি ধনরাম সিং এর বাড়িতে, সেটাকে ধামাচাপা দিয়ে তার 3 দিন পরের ঘটনা নিয়ে নাটক করা হচ্ছে। বেশ করেছেন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো লোক, গঠনমূলক লোক। মেদিনীপুরে ওনার লোকেরা রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে, উনি ভালো থাকুন। হ্যাঁ, বিজেপিতে জয়েন করলেন জলপাইগুড়িতে, নজন প্রতিবাদ ওটা হচ্ছে জুন মালিয়া। সন্দেশখালীর 9 জন প্রতিবাদী যারা প্রতিবাদ করছিল, আন্দোলনকারী মহিলা, তারা আজকে শুভেন্দু অধিকারীর উপস্থিত বিজেপি যে ছিল বিজেপিতেই গেছে। ওই জায়গাটা তৃণমূল সাংগঠনিক ভাবে দুর্বল ছিল, ওই জায়গাটা তো বিজেপি ছিল, সিপিএম ছিল, সবাই জানে। ফলে তৃণমূল বিরোধী ছিল, তৃণমূল বিরোধী সেই দলেই গেছে। সন্দেশখালীর জয়নিং যদি জলপাইগুড়িতে হয় এ তো অপূর্ব। সন্দেশখালীর জয়নিং যদি জলপাইগুড়িতে হয় এ তো হাস্যকর ব্যাপার। আর যারা আমাদের বিরোধী ছিলেন, বিজেপিতে ছিলেন, কেউ সিপিএম এ ছিলেন, সেই পরিবারের সদস্য বা সদস্যা তারা গেছেন মিটে। আর আমি যেটা তো বলছিলাম ওটা একটা সংশোধন করে দিই, যে দিলীপ ঘোষ কিচ্ছু বলতে হবে না, ওকে আর উত্তর দেবো না। দিলীপ ঘোষ যেখানে দাঁড়িয়েছেন, ওনার দল হারতে পাঠিয়েছে, উনি হারবেন, কিন্তু অত্যন্ত গঠনমূলক ভূমিকা উনি পালন করছেন মেদিনীপুরে। দিলীপ ঘোষের লোকেরা জুনমালিয়ার হয়ে কাজ করছে এবং জুনমালিয়া জিতবে। হিন্দিটা आलूवालिया को आसनसोल से भाजपा ने उतारा है, आपको लगता है कि पिछले 2 महीने से जो खालिस्तानी मुद्दा चल रहा था और ऐसे में एक सिर्फ कार्ड मतलब पंजाबी कार्ड खेला गया है आसनसोल में? कोई कार्ड फाड़ नहीं है, वो हारने वाला है 3 लाख वोट से। आलूवालिया साहब तो यहाँ पर एमपी थे, अपना पूछिए तो एमपी पुराना सीट में क्यों नहीं था, क्यों नहीं वहां से टिकट मिला? अभी हारने वाला कोई आदमी चाहिए था, उसको भेज दिया। हाँ हाँ, कौन भाषा है? अरे संदेशखाली में वो पॉकेट में तृणमूल ऑर्गेनाइजेशन थोड़ा वीक था, वहां पर जो लोग भाजपा में था, लेफ्ट में था, वही लोग ही वहां पर चला गया। इसका कोई सिग्निफिकेंस नहीं है। थैंक यू।